বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907, কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন, লেকচার নম্বর 4, লেকচারের শিরোনাম যোগাযোগ তত্ত্ব, সমন্বয় নীতি এবং সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যোগাযোগের সংজ্ঞা এবং প্রকারভেদ বর্ণনা করতে পারবে, যোগাযোগ প্রবাহ বর্ণনা করতে পারবে, যোগাযোগের প্রতিবন্ধকতা সমূহ বর্ণনা করতে পারবে, সমন্বয়ের সংজ্ঞা বলতে পারবে, সমন্বয়ের প্রয়োজনীয়তা সমূহ বর্ণনা করতে পারবে, সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা সমূহ বর্ণনা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা বলতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের ধাপ সমূহ বর্ণনা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাবলী বর্ণনা করতে পারবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাবলীর সমাধান বর্ণনা করতে পারবে। যোগাযোগের সংজ্ঞা। যোগাযোগের ইংরেজি প্রতিশব্দ কমিউনিকেশন, যা ল্যাটিন শব্দ কমিউনিক্স থেকে এসেছে, যার অর্থ হলো কমন বা সবকিছুতে সাধারণ অবস্থান। যোগাযোগ বলতে মূলত আলাপ আলোচনা, চিঠিপত্র বা বার্তার মাধ্যমে পারস্পরিক সামাজিক মেলামেশা ও ভাবের আদান প্রদানকে বোঝায়। কর্তৃত্ব চর্চার জন্য যোগাযোগ অত্যাবশ্যক। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য অধস্তন কর্তৃপক্ষের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ অত্যাবশ্যক। নিউম্যান এবং সামারের মতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্যাদি, ধারণাদি, মতামত বা অনুভূতির পারস্পরিক আদান প্রদানই হচ্ছে যোগাযোগ। আবার আমেরিকান পরিচালক প্রশিক্ষণ সোসাইটির মতে যোগাযোগ বলতে বোঝায় চিন্তারাজি ও তথ্যাদির আদান প্রদান, যার মধ্য দিয়ে পারস্পরিক সমঝোতা এবং বিশ্বাস বা ভালো মানবিক সম্পর্ক স্থাপন করা যায়। ওয়ার্ডওয়ে টিডের মতে যোগাযোগের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে অভিন্ন প্রশ্নে মতের মিলন। সুতরাং আমরা বলতে পারি যোগাযোগ হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অথবা ব্যক্তিগত পর্যায়ে অথবা সামাজিক পর্যায়ে বিভিন্ন পক্ষের মধ্যে ভাবের বা তথ্যের আদান প্রদান। যোগাযোগের প্রকারভেদ। সংগঠনে সাধারণত দুই ধরনের যোগাযোগ দেখা যায়, যথা আনুষ্ঠানিক যোগাযোগ বা ফর্মাল কমিউনিকেশন। এটি হলো যোগাযোগ এমন ধরনের যেখানে প্রচলিত রীতি অনুযায়ী বা লিখিত পর্যায়ে তথ্যের আদান প্রদান সংগঠিত হয়। আর অনানুষ্ঠানিক যোগাযোগ হলো সেই যোগাযোগ যেখানে প্রচলিত রীতিনীতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে তথ্যের আদান প্রদান ঘটে থাকে। উল্লিখিত দুই ধরনের যোগাযোগ ছাড়াও আরও তিন ধরনের যোগাযোগ দেখা যায়, যথা অভ্যন্তরীণ বা ইন্টারনাল যোগাযোগ, বাহ্যিক বা এক্সটার্নাল যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক বা ইন্টারপার্সোনাল যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ হলো সেই যোগাযোগ যেখানে কোনো সংগঠন এবং এর কর্মচারীদের মধ্যকার ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের সাথে সংশ্লিষ্ট। আর কোনো প্রশাসনিক সংস্থা এবং জনসাধারণের সম্পর্কে ভিত্তি করে যে যোগাযোগ গড়ে ওঠে তাই হলো বাহ্যিক যোগাযোগ, যেকে প্রশাসনিক ভাষায় জনসংযোগ বা পাবলিক রিলেশন বলা হয়ে থাকে। আর আন্তঃব্যক্তিক যোগাযোগ হলো কোনো সংগঠনের ভিতর কর্মরত কর্মচারীগণের নিজেদের মধ্যকার সম্পর্ক। বিভিন্ন ধরনের শ্রমিক ইউনিয়ন, সমিতি, সিবিএ এবং কর্মচারীদের মধ্যকার অন্যান্য ইনফর্মাল কমিউনিকেশনের অন্তর্গত হলো অভ্যন্তরীণ বা আন্তঃব্যক্তিক যোগাযোগ। যোগাযোগ প্রবাহ। যে কোনো সংগঠনে সাধারণত তিন ধরনের যোগাযোগ সংগঠিত হয়ে থাকে, যথা নিম্নমুখী যোগাযোগ, ঊর্ধ্বমুখী যোগাযোগ এবং আনুভূমিক যোগাযোগ।
নিম্নমুখী যোগাযোগ বলতে সেই যোগাযোগকে বোঝায় যখন যোগাযোগ পরিচালিত হয় পদসোপানের সর্বোচ্চ স্তর থেকে নিচের দিকে, অর্থাৎ সংগঠনের কোনো আদেশ, নির্দেশ, বিজ্ঞপ্তি ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণকারী উচ্চপদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের নিকট থেকে যখন অধস্তন কর্মচারীদের নিকট কোনো তথ্য বা বার্তা প্রেরিত হয় তখন তাকে নিম্নমুখী যোগাযোগ বা ডাউন ওয়ার্ড কমিউনিকেশন বলা হয়। ঊর্ধ্বমুখী যোগাযোগ। সংগঠনের নিম্নমুখী যোগাযোগ যেমন সংগঠিত হয় তেমনি ঊর্ধ্বমুখী যোগাযোগও পরিচালিত হয়। যে পদ্ধতিতে বিভিন্ন তথ্য নিচের স্তর থেকে পদ সোপানের মাধ্যমে উচ্চ স্তরে প্রেরিত হয় তাকে ঊর্ধ্বমুখী যোগাযোগ বা আপওয়ার্ড কমিউনিকেশন বলে। এই ধরনের যোগাযোগ সংগঠনের অধস্তন কর্মচারীদের উদ্যোগে পরিচালিত হয়। আনুভূমিক যোগাযোগ। সংগঠনের আনুভূমিক যোগাযোগ একটি বিশেষ ধরনের যোগাযোগ। এটি ভূমি বরাবর চলে, অর্থাৎ সমপদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে সাংগঠনিক আদেশ, নির্দেশ বা কার্যাদেশ প্রেরণের জন্য এই যোগাযোগ সংগঠিত হয়ে থাকে। এই ব্যবস্থায় সাধারণত যোগাযোগের মধ্যে ঊর্ধ্বতন বা অধস্তন কোনো সম্পর্ক থাকে না, কেবল সমপদস্থ ব্যক্তিদের মধ্যে সংগঠিত হয়। একে আনুভূমিক বা হরাইজন্টাল কমিউনিকেশন বলা হয়। আলোচনা করছি যোগাযোগের প্রতিবন্ধকতা প্রসঙ্গে। যোগাযোগ লিখিত হতে পারে বা অলিখিত উপায়েও হতে পারে। বিশেষ করে মৌখিক বা টেলিফোনে যোগাযোগের ক্ষেত্রে পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিখিত যোগাযোগের ক্ষেত্রে পরিবেশ যদি হইচইপূর্ণ হয় বা কোলাহলপূর্ণ হয় সেক্ষেত্রে যোগাযোগে বিঘ্ন ঘটে, তথ্যের বিভ্রাট ঘটতে পারে এবং সঠিক যোগাযোগ প্রতিষ্ঠিত নাও হতে পারে। সুতরাং হইচইপূর্ণ পরিবেশ যোগাযোগের একটি বিশেষ প্রতিবন্ধক। অতিরিক্ত তথ্য। যোগাযোগের মাধ্যমে সাধারণত তথ্যের আদান প্রদান ঘটে, কিন্তু তথ্য যদি অধিক থাকে সেক্ষেত্রে যার নিকট তথ্য প্রেরিত হয় তিনি ভালো মন্দ বিচার করার সুযোগ পান না, ফলে তিনি সব কিছু বুঝতে পারেন না এবং তথ্য প্রদানের উদ্দেশ্য ব্যাহত হয়। অর্থাৎ অতিরিক্ত তথ্যের ফলেও যোগাযোগের প্রতিবন্ধকতা সংঘটিত হয়। ভাষাগত সমস্যা। যোগাযোগের ক্ষেত্রে ভাষাগত সমস্যা লক্ষণীয়। প্রেরক, গ্রাহক বা বক্তা, শ্রোতার মধ্যে যখন ভাষাগত বাধা থাকে সেক্ষেত্রে যোগাযোগ ব্যাহত হয়। অর্থাৎ বক্তা এবং শ্রোতা বা প্রেরক এবং গ্রাহকের উভয়ের ভাষা জ্ঞান একই যদি থাকে তখন সেখানে সমস্যা হয় না, কিন্তু যদি একজনের ভাষা আরেকজন বুঝতে না পারে সেক্ষেত্রে যোগাযোগ ব্যাহত হয় এবং যোগাযোগ ব্যবস্থা প্রতিবন্ধকতার সম্মুখীন। পদ সোপান নীতির কড়াকড়ি। আমরা জানি যে আধুনিক সংগঠনের অন্যতম নীতি হলো পদ সোপান নীতি। এই প্রক্রিয়ায় একজন সর্বনিম্ন স্তরের কর্মচারী সর্বোচ্চ কর্মচারীর নিকট যোগাযোগ করার জন্য তিনি তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমেই যেতে হয়। তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তা একেবারে নিম্ন স্তরের কর্মচারীর নিকট যোগাযোগ করার জন্য ক্রমশ নিম্ন স্তরের যিনি তার মাধ্যমে যেতে হয়। সরাসরি সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং সর্বনিম্ন কর্মচারীর মধ্যে যোগাযোগ সংগঠিত হয় না। তো সেক্ষেত্রে আসলে পদসোপান নীতি যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভিন্ন মত বা মত পার্থক্য যোগাযোগ ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন কোনো বিষয় সম্পর্কে প্রেরক যে মতামত পোষণ করেন গ্রাহকের একই মতামত না থাকে তখন গ্রাহক যোগাযোগ করতে অনাগ্রহী থাকেন, ফলে যোগাযোগ প্রক্রিয়া ব্যাহত হয় এবং এটা
যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক। অমনোযোগিতা, এটিও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক। অনেকেই বিভিন্ন সমস্যার কারণে প্রেরিত সংবাদ, ঘোষণা বা বিজ্ঞপ্তি মনোযোগের সাথে শোনেন না। এক্ষেত্রে অসমাপ্ত আকারে কোনো তথ্য প্রেরিত হয়, যা যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক। ক্ষমতার পার্থক্য, এটি যোগাযোগের অন্যতম প্রতিবন্ধকতা। যখন প্রেরক এবং গ্রাহক সমক্ষমতার অধিকারী না হন, সেক্ষেত্রে যথাযথ যোগাযোগ প্রতিষ্ঠিত হয় না। কারণ যিনি ক্ষমতার দিক থেকে উঁচু স্তরের, তিনি যেভাবে কথা বলবেন বা বার্তা প্রেরণ করবেন, যিনি নিম্ন স্তরের, তিনি তার সাইনেসের কারণে হোক বা বিভিন্ন কারণে তিনি সব কথা বলতে পারবেন না বা বলতে সাহস পাবেন না, ফলে যথাযথ যোগাযোগ প্রতিষ্ঠিত হয় না। সমন্বয় সাধন, প্রশাসনিক সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হল সমন্বয় সাধন। প্রশাসনিক ব্যবস্থাকে গতিশীল, কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে শ্রম বিভাগ ও কার্য বন্টনের বিকল্প নেই। এই জন্য সমন্বয় সাধন নীতিটি আধুনিক প্রশাসনিক সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ববহ হয়ে উঠেছে। বস্তুত সংগঠনের অন্যান্য নীতির মধ্য দিয়ে সমন্বয় নীতি সুদৃঢ়, সুষ্ঠু ও কার্যকর হয়ে থাকে। প্রশাসন কার্যে নিয়োজিত অসংখ্য ব্যক্তির মধ্যে সহযোগিতা ও দলীয় চেতনা আনার প্রচেষ্টাকেই মূলত সমন্বয় সাধন বলা হয়ে থাকে। আমরা এক কথায় বলতে পারি, কোনো সাধারণ লক্ষ্য অর্জনের নিমিত্তে সংশ্লিষ্ট ব্যক্তিগণ যাতে সহযোগিতামূলক উপায়ে সামঞ্জস্যপূর্ণভাবে ও সমানতালে কাজ করে যান, তা নিশ্চিত করাই সমন্বয় সাধনের লক্ষ্য। সমন্বয়ের প্রামাণ্য সংজ্ঞা। সিকলার হাডসন সমন্বয় সাধন বলতে কাজের বিভিন্ন অংশসমূহকে পরস্পর সংযুক্ত করার সর্বগুরুত্ব সম্পন্ন কর্তব্যকে বুঝিয়েছেন। জেমস ডি মুনে বলেছেন, সমন্বয় হচ্ছে কোনো সাধারণ উদ্দেশ্য সাধনে কর্মের ঐক্য প্রতিষ্ঠাকল্পে গোষ্ঠী কর্মপ্রচেষ্টার নিয়মতান্ত্রিক ব্যবস্থা। হেনরি ফেওলের মতে সংগঠনের সমুদয় কার্য একত্রিত এবং সম্পর্কযুক্ত করার অর্থ হচ্ছে সমন্বয় সাধন। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সমন্বয়ের প্রয়োজনীয়তা সংক্রান্ত আলোচনা করব। সমন্বয় কেন প্রয়োজন? হ্যাঁ, সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক নীতি। কোনো সংগঠনের বিভিন্ন ইউনিটের নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় বিরোধ দেখা দেয়, আর এর প্রধান কারণ হলো তাদের পারস্পরিক কর্ম পরিকল্পনা সম্পর্কে অবহিত না থাকা। সেজন্য সমন্বয়ের মাধ্যমে পারস্পরিক কর্ম পরিকল্পনা অবহিত করা হয়, ফলে তাদের মধ্যে বিরোধের সম্ভাবনা থাকে না এবং প্রতিষ্ঠান বা সংগঠন তাদের নিজস্ব লক্ষ্যে বা সামষ্টিক লক্ষ্যে এগিয়ে যেতে পারে। আন্তঃবিভাগীয় বিরোধ দূরীকরণ। সংগঠনের কার্য বিভাগ বা শ্রম বিভাগের ফলে বিভিন্ন বিভাগ নিজস্ব কাজ বুঝে পায়, আর নিজস্ব কাজ বুঝে পাওয়ার পরে তারা নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সচেষ্ট থাকে। তখনই দেখা দেয় বিভিন্ন বিভাগের মধ্যে বিরোধ। এটি হলো আন্তঃবিভাগ দূরীকরণ। এই আন্তঃবিভাগের বিরোধ দূরীকরণ করার জন্য সমন্বয় সাধন নীতিটি অত্যন্ত জরুরি। না হলে সামষ্টিকভাবে সকল বিভাগের অর্থাৎ সংগঠনের লক্ষ্য ব্যর্থ হতে বাধ্য। সমন্বয়ের আরেকটি প্রয়োজন হলো নতুন কর্মসূচি জানানোর জন্য। কোনো সংগঠনের বা কোনো প্রতিষ্ঠানের নতুন কোনো কর্মসূচি আসলে বা নতুন কর্মসূচি গৃহীত হলে সেটা সংগঠনের বিভিন্ন ইউনিট সমূহকে জানানো অত্যন্ত প্রয়োজন। না হলে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে পারে বা কোনো কাজ
ওভারল্যাপিং হতে পারে। সেজন্যই সমন্বয় অত্যন্ত প্রয়োজন। অপ্রয়োজনীয় প্রতিযোগিতা দূরীকরণ। বিশেষ কোনো নিয়োগ বা বিশেষ কোনো পণ্য কেনাকাটা একাধিক বিভাগের পক্ষে যুক্তিসঙ্গতভাবেই প্রয়োজন হতে পারে, কিন্তু সমন্বয় না থাকার কারণে উক্ত ব্যাপারে তারা পরস্পরের সাথে হীন প্রতিযোগিতায় মেতে ওঠে এবং একইভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এই অবস্থা থেকে দূরীকরণের জন্য বা এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমন্বয় অত্যন্ত প্রয়োজন। প্রত্যেক অংশের গুরুত্ব নিশ্চিত করা। সমন্বয়ের আরেকটি প্রয়োজন হলো প্রত্যেক অংশের গুরুত্ব নিশ্চিত করার জন্য প্রশাসনিক কাজের অন্যান্য অংশকে বাদ দিয়ে কোনো অংশ বিশেষের উপর যাতে করে অত্যাধিক মনোযোগ দেওয়া না হয় সেটাকে নিশ্চিত করার জন্য বা নিরুৎসাহিত করার জন্য সেখানে সমন্বয় অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থী, এবার আলোচনা করা যাক সমন্বয়ের কি কি প্রতিবন্ধকতা রয়েছে। সমন্বয়ের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা দেখা দেয়। এর প্রথমত হলো সংগঠনের বৃহৎ আকার। কোনো সংগঠন যখন অত্যন্ত বেশি হয় সেখানে অনেকগুলো ইউনিট থাকে এবং সেখানে অনেক কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মূলত সমন্বয় দরকার। আর বৃহৎ আকার সংগঠনে সমন্বয় করাটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সময়। সমন্বয়ের আরেকটি প্রতিবন্ধকতা হলো সময়। অনেক সময় সমন্বয়ের ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন ইউনিটে যথাযথ সময় না পাওয়ার কারণে বিভিন্ন ইউনিটকে কোনো কিছু অবহিত করা সম্ভব হয় না বা ভুল বুঝাবুঝি দূর করা সম্ভব হয় না। এমত অবস্থায় প্রশাসনের বিভিন্ন ইউনিটের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয়, ওভারল্যাপিং হয়ে থাকে। সুতরাং সময়টিও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে থাকে। দীর্ঘদিন ধরে চলে আসা অভ্যাস সমন্বয়ের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কর্মকর্তা কর্মচারীরা বা প্রশাসনের বিভিন্ন ইউনিট যে কাজটি দীর্ঘদিন ধরে চর্চা করে আসছে, অভ্যাসবশত সেটি ভুল হলেও তারা আবারও পুনরাবৃত্তি করতে পারে। সুতরাং সেটিকে দূর করা সমন্বয়ের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। সুতরাং বলা যেতে পারে যে অভ্যাস বা দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা সমন্বয়ের ক্ষেত্রে বড় রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নিয়ন্ত্রণ পরিধি। একজন নির্বাহীর পক্ষে অসংখ্য লোককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বরং মুষ্টিমেয় লোককে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। সুতরাং নিয়ন্ত্রণ পরিধি যদি ব্যাপক হয় সেক্ষেত্রে সংগঠনের সমন্বয় অত্যন্ত কঠিন হয়ে থাকে। কারণ একই ব্যক্তি যে পরিমাণ লোককে নিয়ন্ত্রণ করতে পারবেন তার অধিক যদি তার দায়িত্বে আসে সেক্ষেত্রে তিনি সমন্বয়ে ব্যর্থ হতে পারেন। অনানুষ্ঠানিক সংগঠন। একটি সংগঠনের সমন্বয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠন উভয়ই কাজ করে থাকে। যদি কখনো আনুষ্ঠানিক সংগঠনের পাশাপাশি অনানুষ্ঠানিক সংগঠন বা অনানুষ্ঠানিক সাংগঠনিক যোগাযোগ যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে সমন্বয় সাধন অত্যন্ত কঠিন হয়ে পড়ে, অর্থাৎ সমন্বয় সাধন বাধাগ্রস্ত হয়। সিদ্ধান্ত গ্রহণ এটি সংগঠনের অন্যতম নীতি। প্রশাসন যন্ত্রকে সঠিক ও কার্যকরভাবে পরিচালনার জন্য অন্যতম আবশ্যিক কাজ হলো সিদ্ধান্ত গ্রহণ। সঠিক সিদ্ধান্ত সাফল্যের চাবিকাঠি। একজন ব্যবস্থাপক তার উপর অর্পিত দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করেন। বিধিবিধান নির্ধারণ, পারিশ্রমিক প্রদান, পদোন্নতি,
বদলি, পরিচালনা, তত্ত্বাবধান, তদারকিকরণ প্রভৃতি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে কার্যকরী হয়। এক কথায় বলা যায়, সংগঠনের লক্ষ্য অর্জনের সম্ভাব্য সব ধরনের বিকল্প থেকে উৎকৃষ্ট ব্যবস্থাকে বেছে নেওয়াই হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের উপাদান প্রসঙ্গে হারবার্ট এ সাইমন সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে 5টি উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন। এগুলো হলো পরিকল্পনা প্রণয়ন, কর্মী সংগঠন, নেতৃত্ব দান, নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন। এই 5টি উপাদানের সমন্বয়ের মধ্য দিয়েই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহ। হারবার্ট এ সাইমন সিদ্ধান্ত গ্রহণের 8টি ধাপের উল্লেখ করেছেন, যথা প্রথমত সমস্যা শনাক্তকরণ, বিকল্প সমাধান নিশ্চিতকরণ, বিকল্প পদ্ধতিসমূহের সম্ভাব্য ফলাফল অনুসন্ধান, বিকল্প পন্থা প্রস্তুতকরণ, বুদ্ধিদীপ্ত কার্য, নকশামূলক কার্য, পছন্দমূলক কার্য এবং পর্যালোচনামূলক কার্য। ম্যাকফারল্যান্ডের সময় কাঠামোতে সিদ্ধান্ত গ্রহণের ধাপসমূহকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত অতীতকাল। অতীতকালকে তিনি দেখিয়েছেন সমস্যার উদ্ভবকাল হিসেবে। দ্বিতীয়ত বর্তমানকাল। বর্তমানকালকে তিনি দেখিয়েছেন বিকল্প পন্থা উদ্ভাবন, সম্ভাব্য সমাধানের আলোচনা বা নির্দেশনা পর্যায়কে হিসেবে। এবং তৃতীয়ত ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে তিনি দেখিয়েছেন সিদ্ধান্তের পূর্ণতা প্রক্রিয়া শুরু, কার্যকরীকরণ ও মূল্যায়ন হিসাবে। পরবর্তীকালে বিভিন্ন তাত্ত্বিকগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সর্বসাকুল্যে 6টি স্তরে ভাগ করেছেন, যথা সমস্যা চিহ্নিতকরণ, ঘটনা সংগ্রহ, ঘটনা বিশ্লেষণ, সমস্যার বিকল্প নির্বাচন, সর্বোত্তম সমাধান নির্বাচন এবং সিদ্ধান্ত প্রয়োগ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে সমস্যা চিহ্নিতকরণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ, কারণ সমস্যা চিহ্নিত করা যদি না যায় তাহলে সমস্যার সমাধান হবে না। সেজন্য সমস্যা চিহ্নিতকরণটা প্রাথমিক পর্যায়ে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সমস্যাকে যথাযথভাবে চিহ্নিত করা গেলেই কেবল সঠিক সমাধান হতে পারে। আমরা দেখি রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয় যদি ভুল হয় তাহলে যে ওষুধ দেওয়া হোক না কেন রোগী নিরাময়ের সম্ভাবনা থাকে না। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্যাকে যথাযথভাবে চিহ্নিত করা অত্যন্ত জরুরি। ঘটনা সংগ্রহ সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় ধাপ। সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে প্রথম ধাপে শুরু হলে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি, কারণ তথ্যের ভিত্তিতেই কেবল সমস্যাকে সমাধানের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সুতরাং এই যে ঘটনা সংগ্রহ বা তথ্য সংগ্রহ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আর তথ্য সংগ্রহ যদি যথাযথ না হয় তাহলে সিদ্ধান্তের পরিসমাপ্তি সফলভাবে সমাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তৃতীয় ধাপে রয়েছে ঘটনা বিশ্লেষণ। মূলত
একটি সমস্যা চিহ্নিত হওয়ার পরে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্যগুলো সংগ্রহের পরে সেগুলো যাচাই বাছাই অত্যন্ত জরুরি, অর্থাৎ সেগুলো বিশ্লেষণ অত্যন্ত জরুরি। ঘটনা বিশ্লেষণ স্তরে সেই তথ্যসমূহ বিশ্লেষণ করা হয় এবং এই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতেই কেবল সেই অবস্থা থেকে বা সমস্যা থেকে উত্তরণের যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়, যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চতুর্থ ধাপে রয়েছে সমস্যার বিকল্প সমাধান নির্বাচন, অর্থাৎ অনেকগুলো তথ্য সংগ্রহের করার পর এবং সেগুলো বিশ্লেষণ করার পর সম্ভাব্য সমাধান কি কি হতে পারে সে বিষয়গুলো চিন্তা করা হয়, পরিকল্পনা করা হয়, বিশ্লেষণ করা হয়, আলোচনা করা হয়। আর এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ধাপের পরবর্তীতেই গ্রহণ করা হয় যে সঠিক সিদ্ধান্ত বা একক সিদ্ধান্তের দিকে। সুতরাং এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণের এই পর্যায়ে অর্থাৎ পঞ্চম পর্যায়ে রয়েছে সর্বোত্তম সমাধান নির্বাচন। একটি সমস্যা চিহ্নিত হওয়ার পর সেখানে সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়, তথ্য বিশ্লেষণ করা হয় এবং সেই তথ্য অনুযায়ী সমস্যার কি কি সমাধান হতে পারে সেগুলো বিশ্লেষণ করা হয় এবং সর্বশেষ পর্যায়ে অর্থাৎ পঞ্চম পর্যায়ে সর্বোত্তম সমাধানটা নির্বাচন করা হয়। পঞ্চম ধাপ অতিক্রম করার পরে ষষ্ঠ ধাপে অর্থাৎ শেষ ধাপে সিদ্ধান্ত প্রয়োগ করা হয়। এ পর্যন্ত সমস্যাকে চিহ্নিত করা, সমস্যার তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা, বিকল্প সমাধান যাচাই বাছাইয়ের পরে যে কোনো একটি সঠিক সিদ্ধান্ত অর্থাৎ সর্বোত্তম সমাধানটি নির্বাচন করা হয় এবং এই পর্যায়ে সেটাকে এই সমাধানটি বাস্তবায়নের জন্য যাবতীয় কর্ম প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং এর মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাবলীর প্রসঙ্গে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নানাবিধ সমস্যা বাধা সৃষ্টি করে, ফলে সঠিক সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় অথবা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়গুলো এবারে আলোচনায় উপস্থাপিত হবে। প্রথমেই পূর্ব নির্ধারিত কাজে বিলম্ব বিষয়ে আলোচনা করছি। যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে একজন বিজনেস এক্সিকিউটিভ বেশিরভাগ সময় কাটান তার রুটিন কাজে এবং খুব সামান্যই সময় পান তিনি তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই ব্যাপারে অধ্যাপক মার্স কার্নেগি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিভিন্ন সময়ে গবেষণা করেছেন। বলা হয়েছে একজন প্রশাসক নিয়মিত কাজের জন্য তাকে প্রচুর সময় দিতে হয়, সে কারণে তিনি তার রুটিন কাজের বাইরে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচুর সময় পান না। ফলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে তার বিলম্ব ঘটে থাকে বা বিলম্বের সিদ্ধান্তের পরিস্থিতি সৃষ্টি হয়। এমত অবস্থায় পূর্ব নির্ধারিত কাজকে কাটছাঁট করা না গেলে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া সকলের পক্ষেই একটু জটিল হয়ে যায় বা এই সিদ্ধান্তটি অবহেলার শিকার হতে পারে। সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারা। আমরা জানি সময়ের 1 ফোঁড় অসময়ে 10 ফোঁড়। কোনো কাজ সঠিক সময়ে করা গেলে সেখান থেকে যে রেজাল্ট আসে সেটা সময় চলে গেলে
সেরকম রেজাল্ট আসে না। দৈনন্দিন জীবনে আমরা যখন সিদ্ধান্ত নিই বা একজন প্রশাসক যখন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেন, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যা তার নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া বা কোনো সিদ্ধান্ত পাওয়া, অধস্তন কর্মকর্তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া, বা পারিপার্শ্বিক কোনো ব্যস্ততা, কোনো প্রতিকূলতা, এরকম পরিস্থিতির কারণে সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূলে থাকাটা জরুরি। সঠিক সময়ে সঠিক কাজ করতে না পারলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, ফলে সাফল্য হাতের নাগালের বাইরে থাকে। বিকল্প ব্যবস্থা থেকে সঠিক সিদ্ধান্তে সমস্যা। একজন প্রশাসক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো বিকল্প পছন্দক্রম থাকে বা বিকল্প সিদ্ধান্ত থাকে। সেক্ষেত্রে যথাযথ বিশ্লেষণের অভাব, যথাযথ তথ্যের অভাব বা বোধগম্যতার অভাবের কারণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। ভুল সিদ্ধান্তের ফলে ভুল ফলাফলই আসে। মস্টেন মার্কস এর মতে, it would be difficult in a large scale organization to point to a single decision of some concurrence that in reached without being part of a specified operating method, point down by checks and balance reviews and concurrences supporting field staff papers. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হলো পক্ষপাত দুষ্টতা। সাধারণত আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ব ধারণা বা বায়াসনেস একটি সমস্যা। এই মানবীয় প্রকৃতির কারণে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয়। একজন প্রশাসক পূর্ব থেকে কোনো একটি বিষয়ে যদি সামান্য ধারণা পেয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি যদি পজিটিভ ধারণা পান, তিনি কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। আর নেগেটিভ ধারণা পেলে তার পক্ষে আগানো কঠিন হয়ে যায়। কোনো বিষয়ে পক্ষপাতিত্ব থাকলে বা পূর্ব ধারণা থাকলে প্রশাসক বা যে কোনো নেতা এবং ব্যক্তিগত পর্যায়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সেক্ষেত্রে পূর্বধারণার উপরেই সিদ্ধান্ত নিতে হয়। এই পূর্বধারণার কেন্দ্রিক সিদ্ধান্তই মূলত পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত, যা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বাধা হিসেবে চিহ্নিত। পদ সোপান এটি সংগঠনের অন্যতম নীতি এবং আমলাতন্ত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেনে চলা হয়। পদ সোপান নীতির ফলে একজন অধস্তন কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগের ক্ষেত্রে নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্য দিয়ে বা মাধ্যমে যোগাযোগ করতে হয়। একই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি অধস্তন কর্মকর্তার সাথে বা কর্মচারীর সাথে যোগাযোগ খুব কমই করে থাকেন। অর্থাৎ যিনি যার উপরে, তার সাথে কথা না বলে সর্বোচ্চ স্তরে যোগাযোগ করা বা তথ্য বিনিময় খুব কমই হয়ে থাকে। পদ সোপানের এই নীতির কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে। সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব বা সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ সোপানের
এই কঠোরতা একটি বাধা হিসেবে চিহ্নিত। অতি সমন্বয়। আমরা জানি যে সংগঠনের অন্যতম নীতি হলো সমন্বয়। এর ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সক্ষম হয়। কিন্তু অতিমাত্রায় সমন্বয়ের ফলে কেন্দ্রীকরণের প্রকাশ ঘটে। কেন্দ্রীয় কর্তৃত্ব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্থনের উপর অহেতুক প্রভাব বিস্তার করে থাকেন এবং অতিরিক্ত চাপ সৃষ্টি করেন। ফলে কাঙ্ক্ষিত ফল না এসে সঠিক সিদ্ধান্তের পরিবর্তে ভুল সিদ্ধান্ত অনেক সময় গৃহীত হয়ে থাকে। অতিরিক্ত সমন্বয়ের ফলে ভুল সিদ্ধান্ত গ্রহণের একটা প্রবণতা সৃষ্টি হতে পারে এবং যা সংগঠনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান আমরা এবার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি আন্তরিকতা সহকারে পাঠটি গ্রহণ করবে এবং উপকৃত হবে। আমরা প্রথমে আসি বুদ্ধিমত্তা প্রয়োগ। সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ হলো একটি বাস্তবসম্মত সমাধান। কারণ সব সমস্যা কিন্তু আগে থেকে কোথাও বর্ণিত থাকে না। এমন সমস্যা সৃষ্টি হতে পারে যেটা কখনো কোনোদিন সৃষ্টি হয় নাই। সেক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, সংশ্লিষ্ট কর্মকর্তার বুদ্ধিমত্তা দিয়েই কিন্তু পরিস্থিতি সমাধান করা হয়, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। সুতরাং বুদ্ধিমত্তাটা হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জানার মতো সমস্যাগুলো সমাধানের একটি গুরুত্বপূর্ণ উপায়। সমস্যা সমাধানের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। কারণ আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে বা সাংগঠনিক ক্ষেত্রে যে সকল সমস্যা তৈরি হয় এর অনেকগুলোই সমস্যা পূর্বে কোনো না কোনো সময় হয়েছিল। সেটা কেন হয়েছিল, সেটা কিভাবে সমাধান করা হয়েছে, সেই তথ্যের মাধ্যমে বা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সুতরাং অতীত অভিজ্ঞতা এবং অভিজ্ঞ ব্যক্তি এই সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ উপায় বা মাধ্যম। সমস্যা সমাধান প্রক্রিয়া দক্ষ নির্বাহী নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে। কারণ দক্ষতা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, দক্ষতা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। দক্ষতার মাধ্যমে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। এই জন্য আমরা দেখি যে বড় বড় কোম্পানিগুলোতে দক্ষ নির্বাহীদেরকে অধিক বেতনে রাখা হয়, যদিও তাদের খুব একটা কাজ দেখা যায় না। কিন্তু তাদেরকে রাখা হয় এজন্য যে তারা সামান্য পরিশ্রমে, সামান্য বুদ্ধি খাটিয়ে অনেক বড় বড় কাজ, বড় বড় সমস্যার সমাধান করতে পারবে এবং কোম্পানিগুলো স্বার্থ রক্ষা করতে পারবে। সুতরাং দক্ষ নির্বাহী নিয়োগ সমস্যা সমাধান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বৈজ্ঞানিক কলাকৌশল প্রয়োগ সমস্যা সমাধান প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান। আজকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সমস্যাগুলো বৈজ্ঞানিক কৌশল প্রয়োগে সমাধান করা যায়। একটা সময়ে প্রযুক্তির উৎকর্ষতা ছিল না, বৈজ্ঞানিক কলাকৌশলের প্রচলন ছিল না, যে কারণে অনেক সমস্যা তৈরি হতো। আজকের যোগাযোগ, আজকের লেখালেখি, আজকের কোনো কিছু আদান প্রদানের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার হচ্ছে। সেটা আমাদের সমস্যাগুলোকে খুব সহজে সমাধান করে দিচ্ছে এবং কাজগুলোকে অত্যন্ত সহজ করে দিচ্ছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যার সমাধানে এর অভিজ্ঞতা, দক্ষতা, দক্ষ নির্বাহী নিয়োগ এবং উন্নত কলাকৌশল প্রয়োগেও যদি কখনো সমাধান না হয়, সেক্ষেত্রে প্রায়োগিক গবেষণাটা একটি সমাধান হতে পারে। গবেষণা করে দেখা যেতে পারে যে কেন একটি সমস্যা বারবার হচ্ছে, কেন একটা বিশেষ জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটার পিছনে কি কি থাকতে পারে। এভাবে বিশ্লেষণের মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে, তথ্য সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে সেই সমস্যার সমাধান হতে পারে।
সঠিক সিদ্ধান্তের গুরুত্ব। সিদ্ধান্ত ছাড়া কোনো সংগঠন চলতে পারে না। মূলত সংগঠনে যে সকল কার্যক্রম পরিচালিত হয় সেগুলো সিদ্ধান্ত প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়িত হয়। একজন প্রশাসক বা একজন ব্যবস্থাপক তার কর্মপদ্ধতি, নিয়মকানুন, নীতিমালা, বিধিবিধান নির্ধারণ, পারিশ্রমিক প্রদান, পদোন্নতি, বদলি, পরিচালনা, তত্ত্বাবধান, তদারকিকরণ ইত্যাদি বহুমুখী কার্যাবলী সিদ্ধান্ত প্রণয়নের মাধ্যমেই বাস্তবায়ন করে থাকেন। কথা বলে ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ লাইফ। পিটার ড্রাকার এর ভাষায় সকল ব্যবস্থাপনা বিষয়ক কর্মতৎপরতা সিদ্ধান্তের পথ ধরেই নির্ণীত হয়। হারবার্ট এ সাইমন এর কথায় সিদ্ধান্ত প্রণয়ন বলতে কিছু সম্ভাব্য বিকল্প হতে একটি বিকল্প বেছে নেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। এটি লক্ষ্য নির্দেশ করে এবং তা অর্জনের শ্রেষ্ঠ বিকল্প বাতলে দেয়। ফর্মাল অথবা ইনফর্মাল অর্গানাইজেশন সকল ক্ষেত্রেই সকল প্রতিষ্ঠানের ধারাবাহিকতা ও লক্ষ্য অর্জনের জন্য সিদ্ধান্ত নামক জ্বালানির প্রয়োজন আবশ্যক। বস্তুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই প্রশাসনিক সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যায়। সুতরাং সঠিক সিদ্ধান্ত একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, এমনকি ব্যক্তি জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সকল বাধা বা প্রতিবন্ধকতা সমূহ রয়েছে সেগুলো বিবেচনায় নিয়েই সেগুলো উত্তরানো গেলে সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠনের তিনটি গুরুত্বপূর্ণ নীতি যোগাযোগ, সমন্বয় এবং সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে তোমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলে। আজকের আলোচনায় যোগাযোগের সংজ্ঞা, প্রকারভেদ, যোগাযোগ প্রবাহ, যোগাযোগের প্রতিবন্ধকতা, সমন্বয়ের সংজ্ঞা, সমন্বয়ের প্রয়োজনীয়তা, সমন্বয় সাধনের প্রতিবন্ধকতা সমূহ বর্ণনা করা হয়েছে। একই সাথে সিদ্ধান্ত গ্রহণের সংজ্ঞা, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধাপ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাবলী এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যাবলীর সমাধান আলোচনায় অন্তর্ভুক্ত ছিল। ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের এই আলোচনায় তোমরা সকল বিষয়ে একটি ভালো ধারণা পেয়েছ। তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ক্লাস। স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজেই নিরাপদ থাকবে, পরিবারকে নিরাপদে রাখবে।